নমস্কার, আমি ইমতিয়াজ। আজকে আমরা জানব যে ষোড়শ মহাজন পদ রয়েছে, যেগুলোকে সাধারণত সমসাময়িক বিভিন্ন সাহিত্যগুলোতে ষোলশ মহাজন পদ নামে অভিহিত করছে, যার মধ্যে অন্যতম দুটি গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং ভগবতী সূত্র। সেখানে আমরা এই 16টি মহাজন পদের নাম পেয়েছি। কিন্তু আমরা কি জানি এই 16টা মহাজন পদ তাদের নাম কি ছিল, অর্থাৎ কোন জায়গা থেকে তাদের উৎসগুলো বেরিয়ে আসছে? যেমন আমি কাশী মহাজন পদের কথা যদি বলি, যেটা সাধারণত কাশ শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে উজ্জ্বল। অপরদিকে কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, চেদি, কম্বোজ, অর্থাৎ এই 6টি পরপর মহাজনপদ, যাদের উৎস কি বা এই শব্দগুলোর কোথা থেকে এসেছে, তার মানেই বা কি, এগুলো সাধারণত কোনো একটা জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। সেই জনগোষ্ঠীর দ্বারা এই কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, চেদি এবং কম্বোজ শব্দগুলো এসেছে। অপরদিকে আমরা দেখছি গান্ধার, যেটা আমাদের উত্তর পশ্চিমে অবস্থান করছে। সেই গান্ধার, যার অর্থ হচ্ছে সুগন্ধ দেশ, অর্থাৎ এই অঞ্চলে প্রচুর পরিমাণে মশলা, ফুল, ফল ইত্যাদি উৎপাদন হতো, যার জন্য একে বলা হচ্ছে সুগন্ধের দেশ। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজি। ব্রিজি, যার অর্থ হচ্ছে স্বাধীন দেশ বা সংঘবদ্ধ। ব্রিজি শব্দটা এসেছে ব্রিজ থেকে, ব্রিজ থেকে বা ব্রিজ থেকে ব্রিজি, এবং যার অর্থ হচ্ছে স্বাধীন বা সংঘবদ্ধ। অপরদিকে রয়েছে মল্ল। মল্ল এবং ব্রিজে আমরা জানি যে দুটি একটা গণরাজ্য ছিল, যে সমস্ত রাজতান্ত্রিক ছিল, অপরদিকে প্রজাতান্ত্রিক রাজ্যের মধ্যে ছিল এই দুটি। তাই মল্ল কথাটির অর্থ হচ্ছে যোদ্ধা বা বীর। অপরদিকে রয়েছে বৎস। এই বৎস কথার অর্থ হচ্ছে বাছুর। বাছুর শব্দটা থেকে বা এই অর্থ থেকে এসেছে। অপরদিকে কুরু। কুরুটা সাধারণত একজন প্রাচীন রাজাকে বোঝানো হয়েছে, সেখান থেকে কিন্তু কুরু, এবং এই রাজা কুরু যেখানে তিনি ধ্যান করছেন সেই অংশটাকে বলা হচ্ছে কুরুক্ষেত্র, যার অর্থ হচ্ছে একটা পবিত্র ভূমি। এবং আমরা জানি যে মহাভারতের যুদ্ধ সেই কুরুক্ষেত্রে হয়েছিল প্রায় 18 দিন ধরে। এই যে পাঞ্চাল, এই পাঞ্চালটার অর্থ হচ্ছে 5 গোষ্ঠীর দেশ, অর্থাৎ 5 জন গোষ্ঠী মিলে এই অঞ্চলটা গড়ে তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে। অপরদিকে রয়েছে মৎস্য। স্বাভাবিকভাবে মৎস্য মানে আমরা জানি মাছ, এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু মাছ চাষ হতো, এবং এই জনপদ মহাজনপদ থেকে মাছ বিভিন্ন অঞ্চলে মহাজনপদে এবং অন্যান্য অঞ্চলগুলোতে তারা রপ্তানি করত, যার জন্য এই অঞ্চলের খ্যাতি ছিল মৎস্য। এবং আজকেও আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে সাধারণত মাছগুলোকে এরা কীভাবে আমদানি করত বা তারা রপ্তানি করত, সেটা হচ্ছে যে সাধারণত মাছগুলোকে তারা লবণ দিয়ে রাখতো যাতে মাছ পচন না ধরে, যেটাকে আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় দেখবেন শুটকি বলি। অর্থাৎ সেগুলো এক ধরনের মৃত মাছ, এগুলোকে যাতে বেশি পরিমাণে রপ্তানি করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য এই পদ্ধতি তারা গ্রহণ করেছিল। 2 রকম পদ্ধতি তারা গ্রহণ করেছিল এই মৎস্য নামক মহাজন পদটি। অপরদিকে রয়েছে সুরসেন, সেটাও একটা প্রাচীন রাজা, তার থেকে নাম এসেছে। এবং শেষ যে মহাজন পদ, যাকে আমরা বলছি দক্ষিণ ভারতের একমাত্র অসমক, এবং এই অসমক শব্দটা এসছে অশ্ব থেকে, যার অর্থ হচ্ছে পাথুরে অঞ্চল। কারণ অসমক যে মহাজন পদ যে জায়গাটায় রয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা পাথুরে অঞ্চল বলে পরিচিত রয়েছে। শুধু তাই নয়, এই 16টি মহাজন পদের মধ্যে বেশিরভাগ মহাজন পদ রয়েছে উত্তর ভারতে, যার মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশ। যদি সংখ্যাটা আমি বলি, তাহলে উত্তরপ্রদেশে রয়েছে 7, বিহারে রয়েছে 3, তার মানে 10টা মহাজন পদ আপনার এই দুটি রাজ্যের মধ্যে অন্তর্গত হয়ে যাচ্ছে। যার মধ্যে একটি মহাজন পদ, যেটা নাম হচ্ছে মৎস্য, সেটা হচ্ছে রাজস্থানে। একটি মহাজন পদ অসমক, সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কখনো বলা হয় মহারাষ্ট্রে, কখনো তেলেঙ্গানা। এই সম্পূর্ণ এলাকা জুড়ে একটা মাত্র দক্ষিণ ভারতে আমি দেখতে পাচ্ছি। আর একটা মহাজন পদ যেটার হচ্ছে কুরু, সেই কুরুর অংশ উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এই সম্পূর্ণ এলাকা জুড়ে বিরাজমান ছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যে আমি অন্তর্গত করতে পারি না। তাহলে কুরু কিন্তু একটা বড় এলাকা জুড়ে ছিল। আমরা তো জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধ কতটা এলাকা জুড়ে হয়েছিল। আর তার মধ্যে দুটি রয়েছে ভারতের বাইরে, একটা নাম হচ্ছে গান্ধার আর একটা নাম হচ্ছে কি কম্বোজ। তাহলে এই যে দুটো আমরা দেখছি,
গান্ধার এবং কম্বোজ। গান্ধারের বেশিরভাগ অঞ্চল, যেটা আমি গান্ধার বলছি, যার সঙ্গে গান্ধারী যুক্ত ছিল, মনে আছে তো? পুরো আমরা মহাভারত পড়তে গিয়ে গান্ধারী পাচ্ছি। সেই গান্ধার, এই গান্ধার কিন্তু উত্তর পশ্চিমে অবস্থান করছে এবং বেশিরভাগ জায়গাটা এরা পাকিস্তানের মধ্যে রয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটি মিলিয়েই কিন্তু এই গান্ধার ছিল। আর এবং কম্বোজ, সেটাও কিন্তু আফগানিস্তানে রয়েছে এবং পাকিস্তানে রয়েছে, দুটি মিলিয়ে রয়েছে। তাহলে ভারতের বাইরে অবস্থান করছে বর্তমানে, সেটা হচ্ছে কম্বোজ আর গান্ধার। কিন্তু কিছু মহাজনপদ ছিল যারা নেপালের সঙ্গেও কিন্তু তাদের শেয়ার রয়েছে, যাদের মধ্যে একটা হচ্ছে, আমি বলবো মল্লের কথা বলবো, একটা কথা আমি কোশলের কথা বলবো, ব্রিজির কথা বলবো। এরা কিন্তু স্বাভাবিকভাবে নেপালের সঙ্গেও ছিল। তাহলে মহাজনপদ যখন আমরা পড়ছি, এই ব্যাপারগুলো আমরা কখন জানতে পারছি? সাধারণত টি.ডাব্লিউ. রিস ডেভিডসের মতো লেখকরা বা ঐতিহাসিকরা যখন পালি টেক্সট সোসাইটি গঠন করছেন, কত সালে? 1881 সালে যখন পালি টেক্সট সোসাইটি গঠিত হয়, তখনই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো তারা বিভিন্ন রিসার্চ করতে গিয়ে, বুদ্ধিজম, জৈনিজম সম্পর্কে জানতে গিয়ে তাদের বিভিন্ন সাহিত্যগুলোতে এই মহাজন পদের কথা উঠে আসে। এবং তখনই কিন্তু আমাদের বিভিন্ন গবেষকরা তখন তারা নড়ে চড়ে বসে যে তাহলে এগুলো কি, এই রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো তখন তারা কিন্তু দেখতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই এই মহাজনপদ তখন আরো বেশি করে বিষয়গুলো জানতে আমরা শুরু করছি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরো নতুন কিছু টপিক নিয়ে।